আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী। আমরা আসলে আমাদের বাংলাদেশটাতে কি হচ্ছে এই জিনিসটা প্রতিদিন একই কথা বলতে হচ্ছে, মানে রিপিট একই কথা বলতেছে। কারণ বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে এই দেশটা মানে কবে যে ঠিক হবে এটা একটা অনেক ধরনের একটা অনেক সন্দেহের ভিতরে মানে চলতেছে। কারণ ঠিক হওয়ার তো কোনো লক্ষণ দেখা যাইতেছে না। ডক্টর ইউনূস আসলেন, উনি 17-18 মাস দেশ চালাইলেন, একই ধারাবাহিকতায় বিএনপি চালাইতেছে, মানে কোনো পরিবর্তন হইতেছে না। তো বাংলাদেশের নাগরিকের অধিকার এবং বাংলাদেশের পক্ষে কোনো পরিবর্তন হইতেছে না বিধায় কি হচ্ছে এই কথাটা প্রতিদিন বলা 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 প্রয়োজন। আচ্ছা দেখেন, একজন 86 বছরের বয়স্ক মানুষ ডক্টর ইউনূস, মানুষের যে মৃত্যুর ভয় নাই, মানুষ যে মৃত্যুকে পরোয়া করে না, এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ যারা মোটামুটি সচেতন আছেন, বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে মোটামুটি যাদের জ্ঞান আছে, বাংলাদেশের মানুষের কার কি অবদান সম্পর্কে মোটামুটি যাদের হিতাহিত জ্ঞান আছে, আপনারা একটি বার বলুন তো দেখি যে ডক্টর ইউনূস বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত 2026 সালে বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, অব্যবস্থাপনা, নানান ধরনের মানে মানে সংগ্রামে, নানান ধরনের বাংলাদেশের দুর্যোগ দুর্বিষহ যে জিন্দগি ছিল, বা নানান ধরনের মঙ্গা, তারপরে মনে করেন এই যে বন্যা, ঘূর্ণিঝড়, বিভিন্ন মহামারী, বাংলাদেশের ইতিহাসে যতবার এই ধরনের দুর্যোগ হয়েছে, ডক্টর ইউনূসের কি অবদান ছিল আপনারা কি একটি কথা বলতে পারবেন? আমরা সবাই ডক্টর ইউনূসকে খুব ইজ্জত করতাম, খুব সম্মান করতাম। কেন? উনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন পৃথিবীর বুকে, মানে বাংলাদেশের নাম উজ্জ্বল করার মতো একজন মানে স্টার, বাংলাদেশের একজন স্টার, বাংলাদেশের নামটা ওইখানে মানে পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে ওনার মাধ্যমে, ঠিক। কিন্তু উনাকে যে এই এই পদ দেওয়া হয়েছে, নোবেল যে যে ট্রফিটা দেওয়া হয়েছে, কি জন্য দেওয়া হয়েছে এটা 2024 জানুয়ারির জুলাই 24 প্রতারণার না হইলে বাংলাদেশের মানুষ জানতো না। এবং একজন খারাপ লোককে, একজন দেশের ধ্বংসকারী এবং এই দেশের বিনষ্টকারী একজন মানুষ যে বাংলাদেশে আসছে, আমরা এত সম্মান করতাম, এই জিনিসটা আসলে আমরা কোনোদিনই জানতে পারতাম না। বাংলাদেশের মানুষ অনেক সম্মান করতো, আমি নিজেও অনেক সম্মান করতাম, অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভুল বুঝিয়ে আওয়ামী লীগ সরকারকে অনেকভাবে সমালোচনা করতাম, নিজেও করতাম, যদিও আমি আওয়ামী লীগের একজন কর্মী, তারপরেও করতাম যে এত সম্মানিত একজন লোক আসলে কেন হেনস্থার শিকার হবেন। কিন্তু আসল সত্যটা কি? উনি 86 বছর বয়সে এসে একজন মৃত্যুক যে কিভাবে যে মিথ্যা কথা বলেন, এটা যদি আপনারা ওনার কথাগুলো যদি আপনারা ফলো করেন, ওনাকে যদি ফলো করেন, তাহলে আপনারা নিজেরাই ধরতে পারবেন যে ওনার মিথ্যা মানে কিভাবে মিথ্যা কথা বলে উনি 24 আন্দোলনের মাস্টার মাইন্ড কাকে বললো? মাহফুজকে। পুরা পৃথিবী জানে এটা, মাহফুজকে মাস্টার মাইন্ড বলছে। উনার 86 বছর জন্মবার্ষিকীতে 79 আরেক জঙ্গি মাহফুজের নাম কিন্তু এখন নাই ওনাদের কাছে। মাহফুজ বলে আর কোনো মানুষ নাই। দেখলেন আপনারা ওনার 86 বছর, আপনারা যারা ভিডিও দেখছেন, ওনার 86 বছর জন্মবার্ষিকীতে যে নাচ গান করে যে উনি পালন করলেন, মানে কি দেখছেন? উনি কাকে পরিচয় করাইছেন? মাহফুজকে, আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ সে নাকি উনাকে ফোন করছে, প্রথমবার উনাকে অনুরোধ করছে, উনাকে রাজি করাইছে আনার জন্য। প্রথমে কি বললো? প্রথমে বললেন উনি মাস্টারমাইন্ড হয়েছে মাহফুজ, এখন বলতেছেন আসিফ মাহমুদ প্রথমে উনায় নিয়ে আসছে। এইদিকে এই যে লঙ্গির নিচে থেকে বের হয়ে যাওয়া আরো জঙ্গি ছানা,
এই যে কি নাম শিবিরের সভাপতি সাদ্দিক কায়েম, সে কি বলল, সে নাকি প্রথমেই ওনার সাথে যোগাযোগ করছে ওই 24 আগস্টের 5 তারিখের আগেই যোগাযোগ করছে, দীর্ঘদিন থেকে যোগাযোগ করতেছে, উনি হয়েই নাকি প্রথমেই যোগাযোগ করছে। উনি কি বলতেছেন, আসিফ মাহমুদ যোগাযোগ করতেছে। তারপরে আরো জঙ্গি নাহিদ ইসলামকে উনি পরিচয় করাইলেন, সে নাকি না থাকলে বাংলাদেশ মানে এরকম অভ্যুত্থান হইতো না। সে নাকি পুরো বাংলাদেশের মানুষ তার পিছনে আসে, লাইন ধরে খাড়া হয়েছে। আপনারা কি বুঝতে পারতেছেন, একজন মানুষ এই বাংলাদেশের এই 18 মাসে, আগেরটা বাদ দেন, আগে যে রক্তচোষী মানুষের, গরিব মানুষের যে আরো গরিব মানে রক্তচোষী যে মানে ইউরোপ আমেরিকার দালালি করতেছেন, ওইখানে গিয়ে যে বিরাট প্রভাবশালী সম্পত্তি তৈরি করছেন, বাড়ি গাড়ি দন দৌলত, ওইখানে যে বাংলাদেশের গরিবের টাকার চুষি নিয়ে যে ওইখানে করছেন, ওইটা বাদ দেন। এই যে ক্ষমতায় আসার পরে 18 মাস যে উনি করছেন, উনি কোন খাতে, এমন একটা খাত দেখান যে খাতে ডক্টর ইউনূস বাংলাদেশটা যেভাবে চলছিল ওইভাবে চালাইছে, নাকি মানে বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে চলে গেছেন। আর অর্থনৈতিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, মানবাধিকার ভাবে বলেন, মানে যে শিক্ষা অঙ্গন বলেন, আপনি সাংস্কৃতিক অঙ্গন বলেন, আপনি ইতিহাস ঐতিহ্যের অঙ্গন বলেন, আপনি যে খাতে আপনি যাইবেন, এই খাতে যদি আগের থেকে যদি একটু উন্নত হইতো তাহলে দুঃখ ছিল, আগের থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এটা তো গেলই, এটার তো অপরাধ উনারে 100 বার যদি ফাঁসি দেওয়া হয় বাংলাদেশের মানুষে, তাইলেও মনে হয় এটা শেষ হবে না। তার উপরে উনি এই যে আজকে 700-800 শিশুর হত্যার মানে হত্যার মৃত্যুর দায় উনার উপরে 100% উনার সরকারের উপরে, উনার উপরে বর্তায়। এটা কোনো মহামারী যে রোগ বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে গেছিল, সেই রোগ উনাদের গাফলতির কারণে টাকার পরে উনাদের ব্যক্তিগত সুবিধার জন্য, ব্যক্তিগত মানে ফাইন্যান্সিয়াল সুবিধার জন্য টাকা মানে রানিং যে একটা কন্ট্রাক্ট, রানিং যে আমাদের ভ্যাকসিন আসতে চাচ্ছিল, এটাকে বন্ধ করি, ক্যান্সেল করি, টাকাগুলা অন্য মানে নিজের পকেটে ঢুকাইয়া মানে খাতটারে খালি করি। তারপরে এই যে আজকে শিশুগুলা মারা যাচ্ছে, হ্যাঁ, এটা সম্পূর্ণ দায় উনার। উনি কি আজ পর্যন্ত একটা শিশু যে মারা গেছে যে উনি কি সুখ প্রকাশ করছেন? উনি কি একটা বার অনুতপ্ত হয়েছেন? উনি যাইতেছেন জাপান শিশুদের কর্মকাণ্ডে ওইখানে যুক্ত হওয়ার জন্য, উনি যাইতেছেন চায়না, উনি যাইতেছেন বিভিন্ন দেশে গিয়া ওই শিশুদের মানে বাংলাদেশের শিশুগুলা শিশু না, এগুলো হচ্ছে কাঠপুলতি, এগুলো হচ্ছে গিয়ে এই যে খিড়ার বাচ্চা, আর মানে বিদেশের শিশুগুলা হচ্ছে গিয়া মানুষের বাচ্চা। মানে এত কিছু বাঙালি দেখার পরে, জানার পরেও মানে কেমনে, এর থেকে দুর্ভাগ্য আর কি হইতে পারে? ওই বাংলাদেশের মাটিতে বসে উনি আমার মানে বাচ্চাদের মানে হত্যার দায় মাথায় নিয়ে, বাংলাদেশ ধ্বংসের দায় মাথায় নিয়ে ওই বাংলাদেশে বসে উনি জন্মদিন পালন করেন, তার জঙ্গি জানোয়ার গুলাকে নিয়ে জন্মদিন পালন করেন, হাসি খুশিতে নাচেন নেচে গিয়ে। আর আমরা বাংলাদেশের মানুষ দেখে আর সয়লাভ মিডিয়াতে মানে নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে সয়লাভ ওনার জনবার্ষিকী মানে উদযাপনে। মানে টাকার কাছে কি এইভাবেই মানুষ বিক্রি হয়? মানে নিজের মানবতা, মান, ইজ্জত, দেশের মনশান্তি, সুখ, দেশের শৃঙ্খলা সবকিছু বিসর্জন কি মানে অবৈধ টাকার কাছে মানুষ এভাবেই উঠে পড়ে লাগে? উনার তো দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, উনি বাংলাদেশে রাজনীতি করবেন, রাজনৈতিক দল করবেন, এটা তো অনেকেই জানে, সবাই জানে। উনি যে এই যে এনসিপি নামে যে একটা জঙ্গি সংগঠন করছেন, উনার যে সংগঠন, এটা তো আর মানে এখন আর গোপন নাই। উনি এই সংগঠনের মানে প্রতিষ্ঠাতা, উনি এটার পিতা। উনি যে এই যে সংগঠন করতে পারে, যে কেউ একটা সংগঠন করতে পারে, দেশের রাজনৈতিক সংগঠন করা কোনো অপরাধ নয়, কিন্তু উনি এই সংগঠনটা করার লক্ষ্য উদ্দেশ্য কি? বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া নাকি বাংলাদেশকে ধ্বংস করা? এখন পর্যন্ত কি এই সংগঠনের কোনো কার্যক্রম এভাবে দেখছেন যে বাংলাদেশের পক্ষে কোনো কাজ করছে, নাকি বাংলাদেশ ধ্বংসের মানে কর্মকাণ্ডে এরা লিপ্ত? এরা এই যে এতটা শিশু মারা গেল, এরা কোনো আওয়াজ দিছে? এই যে বাংলাদেশটা উনি যে গোলামী চুক্তি করলেন আমেরিকার সাথে, ওরা কোনো আওয়াজ দিছে? এই যে করিডোর দিলেন, এই যে আমাদের বন্দরগুলা দিয়ে দিলেন, এদের কোনো মানে এদের মুখে থেকে কোনো আওয়াজ আসছে? এরা তো বাংলাদেশটাকে বিক্রি করে
মানুষকে গোলাম বানিয়ে বাংলাদেশের যত মানে সয় সম্পদ আছে, আরে ভাই কেউ বাংলাদেশ নাম বিক্রি কেনে না। বাংলাদেশ মানে বিক্রি কিরকম হয়, এইরকম না যে পয়সা দিল আর বাংলাদেশ না মানে তার পক্ষে মানে হয়ে গেল, রেজিস্ট্রি করে বাংলাদেশ দিয়া দিল, হয়ে গেল, এরকম নয়। বাংলাদেশের যে সুযোগগুলা, যে অপরচুনিটি, বাংলাদেশের সম্পদগুলা, এগুলাই অন্যর হাতে তুলে দেওয়ার মানেই হচ্ছে বাংলাদেশ বিক্রি করা। আজকে দেখেন আপনারা, আজকে আমাদের সেন্ট মার্টিনে যাইতে পারতেছে কেউ? খবর নিছেন সেন্ট মার্টিনের কি অবস্থা? সেন্ট মার্টিনে কোনো বাঙালি এখন যাইতে পারবে? আরো কয়েকদিন পরে পাসপোর্ট লাগবে যাইতে হইলে। কথা বলতেছেন? আজকে যে বন্দরগুলো যে বিদেশি, আমাদের আমাদের সব থেকে প্রফিটেবল বন্দর, যেটা শেখ হাসিনায় মানে আধুনিকায়ন করছে, যেটার একটা মানে মানে একটা সুতাও টাচ করার প্রয়োজন নাই, এটা আরো আরো 100 বছর এইভাবে চললেও মানে কোনো ধরনের মেনটেন্সের দরকার নাই। এত পয়সা, বাংলাদেশের সম্পদ এত টাকা খরচ করি, বাংলাদেশ যখন সুবিধা নিবে, বাংলাদেশ যখন এখান থেকে আয় করবে, তখন আপনি অন্য দেশের কাছে দিয়ে দিলেন এটা। তারপরে এই যে মায়ানমারের জন্য করিডোর, খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য করিডোরের জন্য কি করতেছে, এই যে হামে শিশুগুলো মারা যাইতেছে, এই যে মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্নগুলা যে ধ্বংস করে দিছে, আপনারা কি রে ভাই ঘুমাইতেছেন? মানে বাংলাদেশ যখন মরুভূমি হয়ে যাবে তখন কি আপনারা ঘুম ভাঙবে নাকি? বাংলাদেশ টাকা পর্যন্ত আপনারা সজাগ হবেন? আর ওই লোকটা কেমনে করে এত কিছু, এত মানে এত কিছু করার পরেও, এই বাংলাদেশে এত ধ্বংসলীলা, এত ধ্বংসযজ্ঞ করার পরেও, হ্যাঁ মানলাম এরা এই যে ইনুস বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি তো হেরি দল, এ সবাই মিলিয়ে হয়তো একটা গ্যাং তৈরি করি মনে করেন বাংলাদেশের বিক্রি করতেছে, সবাই এক। কিন্তু এছাড়া তো বাংলাদেশের মানুষ আছে, এই বিএনপিতেও লোক তো আছে, এই জামাতেও তো লোক আছে, আমি বিশ্বাস করি এই বিএনপিতে যত লোক আছে সবাই এই দেশ বিক্রির ওই কাজে সায় দিবে না। জামাতে প্রচুর লোক আছে যারা দেশ বিক্রি করে জামাত সংগঠনকে সায় দিবে না, এটা আমি 100% শিওর। আরে ভাই আপনারাও তো কথা বললে তো অনেক কিছু, আর সাধারণ মানুষ যদি মনের কথা বলে তাহলে তো অনেক কিছু। তাইলে এরকম দল করার না, দেশ বিক্রি করে দল করার চেয়ে সাধারণ জনগণ থাকাটাই অনেক ভালো। কথা বলুন, দেশটাকে বাঁচান। এই বেহায়া লোকটাকে বাংলাদেশের আইনে সর্বোচ্চ যে শাস্তি আছে এই শাস্তিটা দেওয়া হোক, এই আজকের ভিডিওতে এই দাবি আমি জানাচ্ছি। এবং তার সহযোগী যারা আছে সবাইকে যেন যথাযোগ্য তাদের মানে যার ততটুকু যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আপনারা তো করবেন না, এখন একটাই উপায়, সাধারণ জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগই এই ধরনের কর্মকাণ্ডের সঠিক বিচার করতে পারবে, এটা এখন প্রতিটা বাঙালি সাধারণ মানুষ, সচেতন মানুষ, নিরপেক্ষ নাগরিক সবাই বোঝে। আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজন আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ রাজনীতি না করলেও এখন মানে কোনো সমস্যা নাই। কিন্তু আজকে মানুষ যেটা বুঝতেছে যে বাংলাদেশের প্রয়োজনে এখন আওয়ামী লীগ প্রয়োজনীয় হয়ে গেছে। আওয়ামী লীগ মানে অবশ্যম্বী একটা দল হয়ে গেছে, এখন আওয়ামী লীগ অবশ্যই লাগবে, এই দেশটাকে আবার ট্রাকে নিয়ে আসতে হবে। এজন্য আসুন আমরা সবাই মিলে আওয়াজ উঠাই, আওয়ামী লীগ আমরা চাই, জননেত্রী শেখ হাসিনার সরকার চাই, বাংলাদেশটা সঠিক পথে সঠিক ট্রাকে নিয়ে আসার জন্য, এছাড়া কোনো উপায় নাই। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।